এবার বাঁকুড়ার ছবি আপনাদের সামনে রাখবো। সেখানেও যুবসাথীর ফর্মের জন্য বিশাল লাইন। তবে ভাতা দীর্ঘস্থায়ী সমাধান নয়, চাকরি চায়, এমনটাই দাবি করছেন বেশিরভাগ। এটা আমরা দায় পড়ে এসেছি আর কি, কি বলবো, যাতে আমাদের কিছুটা হয়, সেই জন্য কিছুটা সাচ্ছল্য হয়, তা সেই জন্য এটাতে তো ভোটের আগে সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 15 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। আমরা চাইছি যাতে আমরা এইচএস পাস যেহেতু ছেলে, সেহেতু কোনো একটা কোম্পানি, আমাদের রাজ্যের মধ্যে কোনো কোম্পানিতে চাকরি বা যাই হোক কোনো একটা নিম্নমানের কিছু চাকরি পেলেও খুব ভালো হয়। এই 7 জন এইআরওকে সাসপেন্ড করা নিয়ে বিরোধী দলনেতা বলছেন যে এসআইআর প্রক্রিয়াতে এই প্রথম জাতীয় নির্বাচন কমিশন তার ক্ষমতার ব্যবহার করলো, তার ক্ষমতা প্রয়োগ করলো। চাইলে এরপর নির্বাচন কমিশন এফআইআরও দায়ের করতে পারে। এই 7 জন এইআরও ফেক স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের 13টি গাইডলাইন এরা মানেননি। আর কি বলছেন দেখুন। প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছেন। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারেন। এবং যে ইআরওরা 7 জন সাসপেন্ড হলেন, এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এফিডেভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজ্যে, আমি অনেকবারই বলেছি, ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এই 7 জন এইআরওকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। এখন রাজ্য সরকার কি করে সেদিকে নজর থাকবে। কিন্তু এই 7 জন এইআরও কারা? তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও, সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। এছাড়াও এই তালিকায় আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার এইআরও নীতিশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসও। এরই মধ্যে সামনে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্য সংক্রান্ত নথিকে গ্রহণ করবে না জাতীয় নির্বাচন কমিশন। সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট গণ্য হবে এসআইআরে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও একই নির্দেশিকা প্রযোজ্য থাকবে। আধিকারিকদের এই নিয়ম কঠোরভাবে মানতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপর দীর্ঘ এদিক ওদিক হোয়াটসঅ্যাপ মেসেজ, নানা রকম নিয়মের অদল বদল, এইসব করে ইলেকশন কমিশন এখন হিয়ারিং শেষ হওয়ার পরে এইসব কথা শোনাচ্ছেন। এর আগে তো শুনেছি যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আপনারাও জানেন সুপ্রিম কোর্টের এক থাপ্পড়ে মানতে বাধ্য হয়েছিলেন এই জ্ঞানেশ কুমার। হয়েছিলেন কিনা? বলেছিলেন আধার কার্ড আমরা মানি না, ছুঁড়ে ফেলে দিন। সেই আধার কার্ডকে মানতে বাধ্য হয়েছিলেন কিনা? আবার আরেকটা নতুন সব নির্দেশিকা দিচ্ছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তুগলকি চাল।
এই জ্ঞানেশ কুমার ভদ্রলোক হচ্ছে বিজেপির হিজ মাস্টার্স ভয়েস। ওই মাস্টার হচ্ছে অমিত শাহ, যা বলছে তাই এখানে পাঠাচ্ছে। এইভাবে চলবে না, আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে, তখন বলবে ভুল হয়েছে, হ্যাঁ মানবো। এসআইআরে পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআরে গ্রহণযোগ্য নয় বাংলার বাড়ি সংক্রান্ত নথি বলে জানালো কমিশন। এই হচ্ছে কমিশনের সেই নির্দেশনামা, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়। একেবারে কি রয়েছে এই নথিতে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, জানিয়ে রাখি যে এই তিনটি যোজনা, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা গ্রহণযোগ্য নয়। এবং এই ক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, কারণ এরম ধরনের অভিযোগ বা এরম ধরনের এই জানার চেষ্টা করা হচ্ছিল যে এই ধরনের ভোটারও রয়েছে যাদের কাছে শুধুমাত্র এই ডকুমেন্টসই রয়েছে, সেক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে সেটা কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে সেটা জানার চেষ্টা করা হয় এবং চিঠিও লেখা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যেখানে বাংলার বাড়ি এবং ইন্দিরা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা রয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে এই স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আবারও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে হচ্ছে যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দ বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। আবারও কিন্তু নির্বাচন কমিশন বলছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে শুধু বলা হয়েছে যে সরকার প্রদত্ত যে নথি রয়েছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে যে বাড়ি, বাংলার বাড়ি বা বিভিন্ন যে আবাস যোজনা রয়েছে, সেক্ষেত্রে তাদের যে অনুমোদন পত্র রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হচ্ছে যে সাহায্যের, সেই স্কিমে যে বলা যেতে পারে যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ক্ল্যারিফিকেশন এত দেরি করে এলো কেন, যখন কিন্তু স্ক্রুটিনির কাজ প্রায় এগোচ্ছে এবং যেহেতু যারা যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র এই অনুমোদন পত্রই তারা ডকুমেন্ট হিসেবে দেখিয়েছেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রুমা পাল, আবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ রুমা, দেখো যেটা বলছিলাম যে এই ধরনের যে ক্ল্যারিফিকেশন এসছে সেটা কিন্তু বেশ অনেক পরে এলো এবং তাহলে যে সমস্ত ভোটাররা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্টসই দিয়েছে তাহলে তাদের কি হবে? তাহলে কি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? এবং স্ক্রুটিনির সময় অবশ্যই নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে সমস্ত যারা কর্মকর্তারা রয়েছেন, নির্বাচন যারা আধিকারিকরা রয়েছেন, সেক্ষেত্রে 13টা ডকুমেন্ট বাদে কিন্তু এই ধরনের ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা দিয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে কতজন এরকম ধরনের ডকুমেন্ট দিয়েছে সেটা নির্বাচন কমিশনের তালিকা থেকে জানা যাবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেটা কিন্তু স্পষ্ট করেনি কতজন ভোটার এই ধরনের ডকুমেন্ট দিয়েছে। তাহলে তাদের কি হবে? তাহলে তারা কি বাদের তালিকায় থাকবে? এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে তিনটি আবাস প্রকল্প, তার মধ্যে বাংলার বাড়ি রয়েছে, ইন্দিরা আবাস রয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই তিনটি আবাস প্রকল্পের ক্ষেত্রে যে অর্থ সাহায্য সংক্রান্ত অনুমোদন পত্র বা নথি, এটাকে এসআইআর এর ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিকে কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে অন্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর এক ধরনের নিয়ম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্য নিয়ম। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য, নাম বাদ দেওয়া, এই বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না জাতীয় নির্বাচন কমিশন বলেও আক্রমণ। বলে বুঝতে পারছেন, একেবারে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে এই কথা বলে যে অন্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর যা নিয়ম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য নিয়মে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে তারা, একটাই তাদের লক্ষ্য, নাম বাদ দেওয়া। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশিকা সেটাও মানার প্রয়োজন বোধ করছে না জাতীয় নির্বাচন কমিশন। এক বন্ধনীতে রেখে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।